অনন্ত জীবনের গান গাই। আমরা মানুষ এবং কিছু বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছতে পারি, কিছু বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছতে পারি না। এখন আজকে আমি কথা বলবো, ইদানিং আমি খেয়াল করছি যে আমাদের যে পিনাকিদা আছেন, পিনাকি ভট্টাচার্য, তার কিছু বয়ানের উপর ভিত্তি করে আমি একটু আলোচনা করব। পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আমাদের গুরুজন এবং আমার অঞ্চলের তিনি আত্মীয় বটে। আর একটি বিষয় হচ্ছে ওনার যে ছোট ভাই, সে হচ্ছে আমাদেরই বন্ধুস্থানীয় ব্যক্তি। সেই প্রেক্ষিতে তিনি আমাদের দাদা। তো দাদার কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব। তিনি বিগত সময়ে যে ফেসি বিরোধী আন্দোলনে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যে লড়াইটা আমরা করেছি, এই লড়াইয়ের মধ্যে একজন সক্রিয় ভূমিকা রেখেছিলেন বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে। এবং তারই কাজে মানুষ উদ্বুদ্ধ হয়েছে এবং উদ্বুদ্ধ হওয়ার প্রেক্ষিতে দ্রুত এই কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে এবং ঘটাইতে তিনি সহায়তা করেছেন তার চিন্তা। ইদানিং তার কিছু বক্তব্যে আমার কাছে মনে হচ্ছে যে তিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং 2024 সালের যে বৈষম্য বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী যুদ্ধ, এই দুইটাকে তিনি মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থাৎ একটাকে অস্বীকার করে আর একটাকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে। এই বিষয়টার মধ্যে আমার একটু আপত্তি। দেখেন, এই যে আমাদের এই যে পরিণতি, এই পরিণতিটা এটা আসলে একদিনে ঘটে নাই, আর পৃথিবীর কোনো ঘটনাই বিচ্ছিন্ন না। যখন ব্রিটিশরা এই দেশ শাসন করেছিল, তখন প্রথম প্রতিবাদ জানিয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন। তারা নিজেদের স্বাধিকারের জন্য বা যখন বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছিলেন, তখন তারা বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে। এই প্রান্তিক জনগণের প্রতিরোধ তো একটা ছিলই। তারপরে যে ঘটনাটা ঘটেছে, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে, ফকির বিদ্রোহ হয়েছে, তারপরে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে, ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ, কৃষক বিদ্রোহ হয়েছে, এমনকি আলেম ওলামারাও বিদ্রোহ করেছে। এবং পরবর্তীতে গিয়ে এই আন্দোলন সংগ্রামগুলির মধ্যে যুক্ত হয়েছে রাজনৈতিক সংগঠনগুলি। এবং এই রাজনৈতিক সংগঠনগুলি এটার মধ্যে যুক্ত হওয়ার প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে, তারা আসলে ওই যে অপারেশন টেবিলে এই ভূখণ্ডটাকে শুয়ে দিয়েছে, শুয়ে তারা এটাকে কেটে কুটে দুইটা ভাগ করছে। সেই ভাগটা ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র। পৃথিবীতে প্রথম ধর্মের ভিত্তিতে একটা ভূখণ্ড দুই ভাগ হয়েছে। একটা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে, আর একটা হচ্ছে ভারত রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? পৃথিবীতে এরকম কোনো নজির আছে? একটা নজির আছে, সেটা হলো ইসরায়েল। সে তার রাষ্ট্র মানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যাই হোক, তো এটা যখন ঘটলো, এটা হচ্ছে চিন্তার দুর্বলতা।
চিন্তার দুর্বলতা হচ্ছে যে ভাষা, সংস্কৃতি এবং ভূখণ্ডগত যদি মিল না থাকে, শুধু ধর্মের ভিত্তিতে কোনো অবস্থাতেই একটি রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকতে পারবে না। এটা তো ভুল প্রমাণিত হয়েছে। ভুল প্রমাণিত হওয়ার পরে ওই 47 সালের পরেই এই দেশের মানুষই তো বলছিল যে ইয়া আজাদি ঝুটা হয়, লাখো ইনসান ভুকা হয়। তারপরে এই যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, এটা তো একটা অনিবার্য পরিণতি ছিল এই রাষ্ট্রের। কারণ ওই দুইটা রাষ্ট্র, পাকিস্তানের দুইটা অংশের মধ্যে না আছে সংস্কৃতিগত মিল, না আছে ভাষাগত মিল, না আছে ভূখণ্ডের সাথে লাগোয়া। তো এটা তো বিচ্ছিন্ন হবে, এইটাই স্বাভাবিক। এবং বিচ্ছিন্ন যে না হওয়াটা, এটা হইল অস্বাভাবিক। এই স্বাভাবিক ঘটনাটাকে আপনি বলতেছেন যে এটা ভুল ঠিকানায় চলে গেছে। এটা সত্য না। মানুষ তার অধিকারের জন্য, তার নিজের মুক্তির জন্য লড়াই করে, এবং কর্তৃত্ববাদ, ফেসিবাদ বা সাম্রাজ্যবাদ যাই বলেন, যে রূপেই বলেন না কেন, যারা জালেম, যারা জুলুম করে, এই জুলুমকারীর বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায় একসময়। এই জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়াইতে গিয়ে 1947 সালে ভাবছে যে আমরা যদি আলাদা একটা মুসলমান রাষ্ট্র বানাই, তাহলে ওই যে ইংরেজরা জুলুম করতেছে, এরা চলে গেলে আমরা শান্তি হবে। আবার 1971 সালে ভাবছে যে পশ্চিম পাকিস্তানের লোকেরা, তারা জুলুম করতেছে আমাদের উপর, এরা চলে গেলে আমাদের শান্তি হবে। যাই হোক, 2024 সালেও তো ঘটনা একটাই ঘটছে, যে একটা জুলুমবাজ কর্তৃত্ববাদী সরকার, সে যখন এই দেশের জনগণের উপর নির্যাতনের স্টিম রুলার চালাইছে, তখন এই দেশের জনগণ আবার একতাবদ্ধ হয়েছে। তাহলে ভাই ভুলটা কি? এর মধ্যে ভুল কি? এই ইতিহাসের ধারাবাহিকতা কি আপনারা মানেন না? এগুলি ঠিক নাই। সবকিছুর মধ্যে ষড়যন্ত্র মানেন। আপনি যদি আজকে বলেন যে 71 সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা ভারতের ষড়যন্ত্র, তাহলে এই যে আপনার যে অপোজিট পার্টি, সে যে বলতেছে যে ডিপ টেস্টের কারণে, ডিপ টেস্টের মাধ্যমে একটা দেশপ্রেমিক সরকার, হাসিনা সরকারকে পতন ঘটাইছে, এটাও তো সত্য হয়ে যায়। আসলে কোনোটাই সত্য না। যেমন ভারত ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের স্বাধীনতার প্রয়োজন ছিল, এটা হইল বড় সত্য। আর 2024 সালে আমেরিকা বা অন্য ডিপ টেস্ট বলেন, যাই বলেন, ফেস্ট, তারাও ষড়যন্ত্র করতে পারে, এটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু এই কর্তৃত্ববাদ থেকে যে আমাদের মুক্তির প্রয়োজন ছিল, এটাও সত্য। আপনি সত্যকে কিভাবে অস্বীকার করবেন? যা ঘটে গেছে তাকে আপনারা কিভাবে অস্বীকার করবেন? সুতরাং এই একটাকেও অস্বীকার করবেন না, 47-কে অস্বীকার করবেন না, 69-কে অস্বীকার করবেন না, 71-কে অস্বীকার করবেন না, 90-কে অস্বীকার করবেন না, 2024-কে অস্বীকার করবেন না। এই যে অস্বীকার করার রাজনীতি, আপনারা ঘৃণার চাষবাস শুরু করছেন। এই ঘৃণার চাষবাসের মাধ্যমে এই যে খণ্ড বিখণ্ড করে দিচ্ছেন জাতিকে, জাতিকে একতাবদ্ধ হওয়ার সুযোগ দিচ্ছেন না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি চাই এই ভূখণ্ডের মানুষ, প্রত্যেকটি মানুষ এই দেশের নাগরিক, এবং প্রত্যেকটি মানুষ সকল প্রকার সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, সামন্তবাদ, সম্প্রসারণবাদ এবং সকল কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে, মাথা উঁচু করে এই বাংলাদেশ নামের রাষ্ট্রটি সৃষ্টি করবে। আর যদি আপনি ধর্মের ভিত্তিতে সেটা চিন্তা করেন, তাহলে ওই যে সাভারকার যে বলছিল হিন্দুত্ববাদ, আর ইহুদিরা যে জায়ানবাদ বলতেছে, আর আপনি যখন বলবেন যে ইসলামবাদ,
এই কোনো ধর্মীয় উগ্রবাদী জাতিবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই পার্থক্য নাই। এটা বললেই তো আপনি আমাকে গালি দিবেন যে আমি প্রগতিশীল। বিষয়টা প্রগতিশীল না। ইসলাম ধর্মীয় উগ্রবাদ পছন্দ করে না। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় এবং সাম্যের উপর। ইসলামের কনসেপ্ট হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম রাষ্ট্র গঠন না। এই মুসলিম রাষ্ট্র গঠনের কথা বইলা আপনারা জ্যানতেন পদ্ধতিতে বল প্রয়োগে রাষ্ট্র ক্ষমতা উগ্রবাদের হাতে ছেড়ে দিবেন, এটা মেনে নেওয়া যাবে না। তাহলে এই পৃথিবীর মানুষ তারা যদি সবাই একমতেরই হইতো, তাহলে তো একমত আর একমতকে হত্যা করিয়া ধ্বংস করিয়া এই পৃথিবী থেকে বাইর করে দিয়া নিজেরাই চলতো। কিন্তু বাস্তব ইতিহাস কি বলে? বাস্তব ইতিহাস বলে উগ্রবাদ সবসময় নিজের গোষ্ঠীর উপর প্রথম নির্যাতন চালায়, তারপরে সে অন্য গোষ্ঠীর দিকে ধাবিত হয়। ধাবিত হওয়ার পরে পৃথিবীতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। এই সমস্ত বিশৃঙ্খল পরিস্থিতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। পিনাকিদার প্রতি আমার অনুরোধ রইল, আর যাই কিছু করেন ঘৃণার চাষবাস করবেন না। একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই।